৫ই মের ঘটনা মনে পড়লে শিহরে ওঠে গা। আমার চোখের সামনে মানে দূর থেকে পুলিশ এসে এমন একটা মানে লাথি মারছে, লাথি মারার পরে পড়ে গেছে। পরে ঘাড়ের মধ্যে পাড়া দিয়ে ও উপরওয়ালা সাক্ষী, আমি এক বিন্দু মিথ্যা কথা বলছি না। জাস্ট অনেকদিন পরে খালি শুধু এইটি বলার জন্য আজকে আসছি। তো দেখলাম এখানে গুলি করছে। পুলিশ আপনার এমন ভাবে মানে লাঠি চার্জ করছে, মানে বিশ্বাস করবেন, মানে লজ্জার বিষয় লাগে। কারণ আমি এত বছর বিদেশ করার পর আমি যখন গেছি দেশের অবস্থা, তা আমার নিজের কাছে খারাপ লাগতেছে। গালি, পাছায় লাথি মারবো, এন করবো তেন করবো করে আমরা মানে অনেক কষ্ট করে আমরা কথা না পারি। আমি চলে যাব সরাসরি, আমি প্রত্যক্ষদর্শী। আমি 2013 21 জানুয়ারি ছুটিতে ছিলাম। আমরা ছুটিতে বাংলাদেশ বিমানের ফ্লাইটে করে দেশে গেছিলাম। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে ৫ তারিখ আমরা ২ ভাই, আপন ২ ভাই। আমি এবং আমার ছোট আমরা ৫ ভাইয়ের মধ্যে আমি সবার বড়। এবং আমার প্রতিবেশী ২-৩ জন চাচা সহ আমরা ২৭ জন আমাদের মসজিদের ইমাম সহ। সেই মসজিদের ইমাম এখনো আছে। আমি নিজে আমার বাসা আছে গাজীপুরে। আমার এমনি জন্মস্থান ময়মনসিংহ গফরগাঁও, বাট গাজীপুরে বাড়ি আছে। তো ওখানে থেকে আমরা ৫ই মের শাপলা চত্বরের ঘটনায় আমরা শরিক হব। গফরগাঁও জামে মার্কাজ মসজিদে সবাই একত্র হয়ে আমরা ট্রেনে করে জয়দেবপুর নেমে তারপরে জয়দেবপুর রাস্তায় একটা মাদ্রাসা আছে, বিশাল বড় মাদ্রাসা। ওখানে আমরা রাতে ছিলাম। মানে ৪ই মে রাতে ছিলাম। থাকার পরে আমাদেরকে অনেক আপ্যায়ন করছে, এলাকার মানুষ অনেক আপ্যায়ন করছে। আমাদেরকে গরুর মাংস দিয়ে খাওয়াইছে রাতে। আমরা খেয়ে তারপরের পরদিন ফজরের আগে ৩টার দিকে আমরা বাসে করে টঙ্গীর যে আমাদের যে স্পটটা ছিল টঙ্গীতে, আব্দুল্লাহপুর, এখানে টঙ্গী থেকে দিয়ে শুরু করে আব্দুল্লাহপুর একদম এয়ারপোর্ট একদম সারা ঢাকা শহর। তো আমরা আমি যতটুকু আমি প্রত্যক্ষদর্শী ছিলাম যেহেতু আমি একটু বলব। ৫ই মের ঘটনা মনে পড়লে শিহরে ওঠে গা। আমার জীবনে কখনো আমি টিয়ার গ্যাস এগুলো পাই নাই। যাই হোক, আমরা যখন দুপুরে ছিলাম, জোহরের নামাজের পরে বৃষ্টিও ছিল। বৃষ্টি হওয়ার পরে আমি আমার যে চাচারা, আমার ভাইয়েরা, এদেরকে আমি খাওয়াইছি। ইভেন আমাদের রাস্তাঘাটে অনেক মানুষ আমাদেরকে পানি খাওয়াইছে, মুড়ি খাওয়াইছে, চিড়া খাওয়াইছে, গুড় খাওয়াইছে। অনেক মানুষ আমাদের এই আন্দোলনে বা ওই দিন কিন্তু আমাদেরকে সাহায্য করেছে। এটা ভুলার না। তারপর যখন ডাক আসলো যে আমরা ওখানে শাপলা চত্বরে যেতে হবে, তখন টঙ্গী থেকে হেঁটে, হেঁটে আমি ৭.৫ বছর সৌদি আরবের বিদেশ করার পরে দেশে যাওয়ার পরে আমার নিজেরই খারাপ লাগছে। আমি নিজে ওখানে ছিলাম এবং আমার বিয়ে ছিল। তখন আমি বিয়ে করে ২ মাস পরে। আমার বাড়িতে সবাই কিন্তু মানে আতঙ্ক ছিল। যাই হোক, আমরা হেঁটে, হেঁটে যখন যাচ্ছি দোনো পাশের রাস্তা দিয়ে এয়ারপোর্ট, খিলক্ষেত, তারপরে যে কুড়িল বিশ্ব রোড হয়ে ওই মতি যে এরকম এই রাস্তা হয়ে একদম মগবাজার এইভাবে যখন আমরা ঢুকছি, ২ পাশের মানুষ কিন্তু হাততালি দিয়ে ছাদের উপর থেকে নিচ পর্যন্ত আমি নিজের চোখে দেখেছি। এগুলো আমি প্রত্যক্ষদর্শী। মানুষ আমাদেরকে সহযোগিতা করেছে এবং আমাদের সাথে একমত প্রকাশ করেছে। অর্থাৎ ৫ই মে শাপলা চত্বর একটা দলীয় ছাড়া প্রত্যেক মানুষের স্বতঃস্ফূর্তভাবে তাদের সহযোগিতা ছিল, একত্রতা প্রকাশ করেছিল। ঘটনা হলো আমি যখন ৪টার দিকে আনুমানিক কাকরাইলের মোড় ঢুকি আমরা, আমাদের মিছিলটা যখন আমরা কন্টিনিউ যাচ্ছি, কাকরাইলের মোড় পর্যন্ত যাওয়ার পরে শুধু খালি লাশ আসতেছে। এই যে কভার, এই যে ঠেলে নেয় না আপনি হাসপাতালে যে এগুলো আছে আপনার চেয়ার, হুইল চেয়ারের মতো আরকি, লম্বা যেগুলো আরকি শোয়ায় নেয় যেগুলো আরকি। এইগুলা দিয়ে আপনার সমানে একজন এনে গুলি, এনে নাকে গুলি, মানে এই এমন অবস্থা দেখে আমি নিজে আতঙ্ক হয়ে গেছি। আমার চোখের সামনে মানে দূর থেকে পুলিশ এসে এমন একটা মানে লাথি মারছে, লাথি মারার পরে পড়ে গেছে। পরে ঘাড়ের মধ্যে পাড়া দিয়ে ও উপরওয়ালা সাক্ষী, আমি এক বিন্দু মিথ্যা কথা বলছি না। জাস্ট অনেকদিন পরে খালি শুধু এইটি বলার জন্য আজকে আসছি। তো দেখলাম এখানে তারপর আর চলছে না, আমার শরীর চলছে না, মনও চলছে না। আর বাড়ির থেকে খালি ফোন আসতেছে। ফোন বৃষ্টি ছিল যে পলিথিনের মধ্যে ভইরা মানে সুন্দর করে কাপড় চোপড় পেঁচায় কোমরে বাইন্ধা রাখছি। ফোন আর দেখি নাই। তারপরে এমন টিয়ার গ্যাস ছাড়ছে আমার জীবনে, কখনো আমি টিয়ার গ্যাস পাই নাই। কখনো টিয়ার গ্যাস আমি দেখিও নাই, শুনিও নাই, জানিও নাই। আমার দম বন্ধ হয়ে আসছে। আমরা কিন্তু কাকরাইল পর্যন্ত আর যেতে পারি নাই। কারণ তখন সমানে গুলি করতেছে আর পুরা সাপ পরিষ্কার হয়ে আসতেছে। ৪টা ৫টার দিকে আনুমানিক ৪টার পর থেকে পরিষ্কার হয়ে আসতেছে। আর কোনো লোক যাইতে পারতেছে না। সবাই বলতেছে যাও না, যাও না। তারপর কি করলাম, সন্ধ্যা হয়ে গেল। তখন চৌধুরীপাড়া মসজিদ, বিশাল বড় একটা মসজিদ আছে। আমার আপন ভাইরে আমি খুঁজে পাচ্ছি না। আমার হাহাকার লাগছে, খুব টেনশন হচ্ছে, মা কাঁদতেছে। মানে তারপরে চাচাদেরকে নিয়ে আসছে, আমি সবার বড়। মানে আমি কি করব। তারপরে চৌধুরীপাড়া মসজিদে আমরা ঢুকছি সন্ধ্যার পরে। এখান থেকে সারা রাত আমরা রয়েছি মসজিদে না খেয়ে। তো আমি বন রুটি নিয়েছিলাম, দোকান নাই, কিছু নাই, সাথে কিছু রুটি টুটি ছিল, তো ওটি রাখছিলাম আমি সাথে করে। আমি জানি তো এই সম্পর্কে। তারপরে
এটি আমরা আমার ভাইয়েরে পাইছি ওখানে, অনেকবার নক করে অনেক পাইছি, পাওয়ার পরে আমরা সবাই একসাথে জমা হয়েছি, রাইতে ছিলাম। সন্ধ্যার পরে, অর্থাৎ সন্ধ্যার আগে পুরা লাইট বন্ধ, পুরা চ্যানেল বন্ধ, নিউজ আসতেছে। সৈয়দ আশরাফে তখন ছিলেন, সৈয়দ আশরাফ ছিলেন, উনি বলছেন যে 1 মিনিটের মধ্যে যে প্রকারে হোক ওনার একটা কল রেকর্ড পাশে ছিল, যেভাবে নিউজটা শুনছি আমরা, আমাদেরকে বলছে যে তোমরা যে যেখানে থাকো না কেন, তোমরা নিজের জায়গায় মানে সেফ থাকার জন্য আহ্বান জানাইছে আমাদেরকে, যে আমরা যেন সেফ থাকি, আমাদের নিজের জীবনকে যেন রক্ষা করতে পারি, সেফ থাকি, এমন একটা অবস্থা দাঁড়াইছে যে 5 মিনিটের মধ্যে পরিষ্কার করে দিবে। আর তারপরে কিছু বিএনপি, আওয়ামী লীগ, সরি, জাতীয় পার্টির নেতারা, তারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছে রাস্তার মধ্যে। যখন আমরা সারা রাত কাটাইছি, 3টার দিকে গফরগাঁও, ঢাকা কমলাপুর থেকে রেল স্টেশনে আমরা তিস্তা এক্সপ্রেসে করে আমরা গফরগাঁও যাই। তো কমলাপুর যাওয়ার মতো কোনো সুযোগ ছিল না, কোনো রাস্তা ছিল না, 1 ইঞ্চি পরিমাণ জায়গা খালি নাই যে সেখানে মানে পুলিশ নাই, গাড়ি নাই, যাইতে দেয় না। তো চৌধুরীপাড়া মসজিদ থেকে 3টার দিকে বের হয়ে গেছি। বের হয়ে অনেক দূর হাঁটছি, আর পুলিশ আপনার এমন ভাবে মানে লাঠি চার্জ করছে, মানে বিশ্বাস করবেন, মানে লজ্জার বিষয় লাগে। কারণ আমি এত বছর বিদেশ করার পর আমি যখন গেছি দেশের অবস্থা, তা আমার নিজের কাছে খারাপ লাগতেছে। গালি, পাছায় লাথি মারবো, এন করবো তেন করবো করে আমরা মানে অনেক কষ্ট করে আমরা মেন রোডে গেছি। তারপরে আমরা আমার চাচারেও পাইছি, সবারই পাইছি, হুজুরেও পাইছি, আমরা 7 জন। সিএনজি হলো একটা, হয় না, একটা সিএনজি, 2টা সিএনজি নিছি। আমি কিছু ভাড়া আমি দিব, চলো। তারপরে এয়ারপোর্টে নামছি, এয়ারপোর্টে নামার সময় পর্যন্ত আমরা কোনো ধরনের ঝামেলায় ছিলাম না, আমাদেরকে কেউ কোনো ক্ষতি করে নাই, আঘাত করে নাই, বকাও দেয় নাই। জাস্ট চৌধুরীপাড়া মসজিদ থেকে এয়ারপোর্ট এই রুট সিএনজি উঠা পর্যন্ত অনেক ভয়ে ছিলাম, অনেক ভয়ে ছিলাম। তারপরে স্টেশনে গেছি, স্টেশন থেকে তিস্তা করে যখন গফরগাঁও নামছি, অবস্থা খুব খারাপ। স্থানীয় আওয়ামী লীগের যে পোলাপান, মানে সমানে লাঠি চার্জ করতেছে, যেই মানে পাঞ্জাবি দেখছে লাঠি চার্জ করতেছে। বিশেষ করে আমি নিজে এই, আমি চিন্তা করি আমি তো বাইরে, আমার যেতে হবে, আমার ছুটি শেষ, জুনে আমার ছুটি শেষ, আমার চলে আসতে হবে, আমি এখন কি করি, এটাকে আমি কিভাবে টেকনিক করি। তারপরে হঠাৎ করে স্টেশন আব্দুল ব্যাপারী গেট আছে একটা, আপনারা জানবেন সবাই, আব্দুল ব্যাপারী গেট, যেখানে গেটের সামনে একটা দোকান আছে। আমি হঠাৎ করে একটা মানে দোকানে একটা কেনাকাটা করব বলে আমি সবাইকে বলেছি, তুই যেভাবে পারস গরু হাটা চলে যা, অর্থাৎ আমাদের বাড়িতে যেতে হলে গরুহাটা স্ট্যান্ড থেকে যেতে হবে, তো গরুহাটা চলে যা, যেভাবে পারস। আমি আর আমার ভাইকেও সাথে রাখি নাই, সে হচ্ছে যেভাবে চলে যা। আমাকে পাঞ্জাবি খুলে লাইছে, কিছু কিছু মানুষ পাঞ্জাবি খুলে লাইছে। আমি পাঞ্জাবি ছিল এটা, মানে কিনা পাঞ্জাবি ছিল। তো আমি তার কাটা আমার বাসার কিছু কাজের জন্য দোকান আছে, দোকানে ঢুকছি, মানে মানুষ যেন বুঝাইতে পারি আমি যে আমি কেনার জন্য আসছি, আসলে আমি ওই ঢাকা থেকে আসি নাই। তো এইভাবে যেভাবে প্রাণ বাঁচিয়ে আমি আমার মানে আমার বাড়িতে যাওয়ার যে মানে ঘাট ছিল, যে আমরা বাস স্ট্যান্ড ছিল, ওখানে নামার পরে ওখানে আর কোনো ঝামেলা ছিল না, একটা বিএনপি এলাকা ছিল, গফরগাঁও মাইজহাটি, যেটা জায়গার নাম। তো এইভাবে করে বাড়িতে গেছি প্রাণ হাতে নিয়ে। তো এমন অনেক বড় রিস্ক থেকে আমরা বেঁচে আসলাম ওই দিন। আমার চোখের সামনে আমি কখনো এরকম লাশ দেখি নাই, বিশ্বাস করেন মারুফ ভাই। আমার মানে কথা বলতে কষ্ট হচ্ছে, গুলি, জি, হাত পা ধন্যবাদ ভেঙে দেওয়া, এই যে একটা অবস্থা ছিল। তারপরে যদি মাননীয় প্রধানমন্ত্রী এই কথা বলতে পারে সংসদে, আমরা নিজের কাছে শুনছি, এটা ওনার হয়তো রাজনৈতিক বক্তব্য ছিল বা কি জানি না, তবে এই হলো তথ্য। আমি প্রত্যক্ষ দোষী ছিলাম, আমি আমি আজকে আপনার মাধ্যমে প্রকাশ করতে সুযোগ পেয়েছি, বিধায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর জাতি জানবে অবশ্যই, যারা শুনছে তারা জানতে পারছে আমি প্রত্যক্ষ দোষী, আমি বললাম।